অনলাইনে কানেক্টেড হয়েছেন ডক্টর ফয়সাল কবির শুভ, যিনি বগুড়ারই সন্তান, এবং তার সাথে বড় কথা উনি স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে সিডনি ওয়াটারে কাজ করছেন, যেটা আমাদের ঢাকার ওয়াসার মতন করে কাজ করে। উনি ইতিপূর্বে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় কাজ করেছেন। নগর পরিকল্পনাবিদ, অর্থাৎ একটা সুন্দর নগর পরিকল্পনা আমরা কিভাবে করতে পারি, আমাদের জলবায়ু এবং পরিবেশের ভারসাম্য কিভাবে আমরা রক্ষা করতে পারি, নাগরিক যে সুবিধাগুলো লোকাল সিটি কর্পোরেশন থেকে প্রাপ্য সেগুলো আমরা কিভাবে ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে কাজ করবেন। আমি ওনাকে ইনভাইট করছি ওনার স্পিচ দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। কেমন আছেন সবাই? ভালো, জি শোনা যাচ্ছে, প্লিজ। বগুড়ার ভাষায় একটু কথা বললাম। কেমন আছেন সবাই? যাই হোক, 2014 সালে, আমার যদি মেমোরি ঠিক থাকে, 2014 সালের সম্ভবত জুলাই মাসে লন্ডনের একটা ইফতার পূর্ব প্রোগ্রামে যুক্তরাজ্য প্রবাসী পেশাজীবীদের একটা সম্মেলনে তৎকালীন ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের শিল্পায়ন, নগরায়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও স্থানীয় উন্নয়নের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু থেকে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন। ওনার এই ভবিষ্যৎমুখী চিন্তায় আমি তখন থেকে চাচ্ছিলাম যে তুলনামূলক একটি নবীন পেশা নগর ও অঞ্চল পরিকল্পনাবিদরা কিভাবে ওনাকে সাহায্য করতে পারে। সেই প্রেক্ষাপটে আজকে আমার জন্মস্থান বগুড়ার এই জাতীয় যুব সম্মেলনে কথা বলার সুযোগ পেয়ে আমি গভীরভাবে গর্বিত ও কৃতজ্ঞ। বিএনপির পলিসি ডায়ালগের অংশ হিসাবে তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশে আজকের সেমিনারের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংগ্রামী নেতা জনাব নজরুল ইসলাম এবং অনুষ্ঠানের আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং সেই সাথে আজকের এই টেকনিক্যাল সেশনে যারা আরো আলোচক হিসাবে আছেন এবং যারা আমাকে শুনছেন অনলাইনে এবং অফলাইনে, সবাইকে স্বাগত। আমি গভীর শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাতে চাই তাকে, যিনি দেশের এবং দেশের বাইরের তরুণ সমাজকে নিয়ে বুদ্ধিবৃত্তিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে প্রগাঢ়ভাবে কাজ করে যাচ্ছেন সেই হার না মানা মানুষ জনাব তারেক রহমানকে, এবং অবশ্যই ডক্টর মাহাদি আমিন ভাইকে, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের রাষ্ট্র সংস্কারের রূপরেখার ঝান্ডা সফলভাবে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজারো বিএনপি নেতা কর্মী, তরুণ ছাত্র জনতা, যাদের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্ত হতে পেরেছি এবং মুক্তভাবে আজকে কথা বলতে পারছি। যাই হোক, আজকের আলোচনায় আমি মেইনলি একজন নগর পরিকল্পনাবিদ হিসাবে 31 দফা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে একটি টেকসই ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই ব্যাপারে কথা বলবো। শুরুতে একটু আমার আলোচনা বিষয়বস্তুটা সবাইকে জানিয়ে দেই। আমি প্রথমে জানাবো যে নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ আসলে কারা, তারপর বর্তমান শহরায়নের বা নগরায়নের যে সংকটগুলো সেটা নিয়ে একটু কথা বলবো, এবং এরপর 31 দফার আলোকে সমাধানগুলোর দিক নির্দেশনা নিয়ে কথা বলবো, এবং সেখানে প্ল্যানার বা পরিকল্পনাবিদরা কি করতে পারে সে বিষয়ে আলোচনা করবো, এবং শেষে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমার কিছু প্রস্তাব রেখে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমি সরি যে এই প্রেজেন্টেশনটা ইংলিশে বানাইতে হয়েছে, কেন বাট আমি কথা বাংলাতে বলবো। অনেকে মনে করেন পরিকল্পনাবিদ মানে শুধু নকশা বা বিল্ডিং পরিকল্পনা, কিন্তু পরিকল্পনাবিদ যারা বা নগর পরিকল্পনাবিদ যারা, তারা মূলত বিভিন্ন তথ্য এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল ভিত্তিতে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক বিভিন্ন ফ্যাক্টরকে বিবেচনা করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়, যেটাতে আসলে ভবিষ্যৎ বিভিন্ন আনসার্টেনিটি থাকে, কিন্তু মোটামুটি একটা ডিরেকশনাল থিং থাকে, যে এইভাবে শহরটা চললে কোনো সমস্যা হবে না। তো এটা একটা মোটামুটি একটা বাংলাদেশের নবীন পেশা হলেও বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পরিকল্পনাবিদরা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি পেশা, এবং বাংলাদেশে বর্তমানে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা স্নাতক পর্যায়ে এই ডিগ্রিটা দেওয়া হচ্ছে। এখন আমরা কিছু নগরকেন্দ্রিক সমস্যার দিকে তাকাই। ঢাকা এখন 4th মেগা সিটি, প্রায় 25 মিলিয়ন মানুষের বসবাস এখানে হচ্ছে। উপরে গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে স্বাধীনতার পর থেকে আমাদের এই শহরায়নটা বা আরবানাইজেশনটা বেড়েছে, অর্থাৎ নগরের মানুষ বেড়েই চলেছে সব সময়। 71 সালে যেটা ছিল 5%, 2023 সালে সেটা চলে আসছে 39%। মানে এই হারে বাড়তে থাকলে আমাদের 2050 সালের মধ্যে আমাদের মানে নগর যে বাসী তা হয়ে যাবে 56%। এবং
এটার অন্যতম একটা কারণ হচ্ছে রুরাল এবং আরবান যে মানে গ্রাম এবং শহরের মধ্যে বিভিন্ন যে ফ্যাসিলিটির এটার একটা ডিসপ্যারিটি আছে, যার কারণে হলে শহরে মানুষরা আসে। কিন্তু আপনি যদি এবং এই নগরায়নের সাথে সাথে আমরা যেটা দেখছি যে আমাদের কৃষি জমির উপর তার চাপ পড়ছে বেশি, এবং প্রতি বছর প্রায় 1% হারে আমরা কৃষি জমি হারাচ্ছি। এবং সেই সাথে নগরে যারা আসছে তারাও আমাদের নগরের জীবনকে মানে অনেকটা একটু দুর্বিষহ হয়ে যাচ্ছে তাদের জন্য, মানে সব ফ্যাসিলিটি তারা পাচ্ছে না। তো যে লিভেবিলিটি যেটা বলি আমরা বা বাসযোগ্যতা, এটা আমরা হারাচ্ছি। কিন্তু দেখেন, আমি একটা নিচের গ্রাফে দেখাইছি, এটা হলো প্রতি ইয়ারের যে মানে শহরায়নের যে রেটটা সেটা দেখিয়েছি আপনাদেরকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 1976 থেকে 81 সালের সময় কিন্তু শহরায়নের রেট অনেক কম ছিল, তার মানে গ্রামের মানুষজন তেমন আসে না এখানে। এর একটা কারণ আমি স্ট্রংলি বলতে পারি, সেটা হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা। ওই সময় উনি যে গ্রামীণ উন্নয়নের যে পরিকল্পনাগুলো নিয়েছিল, গ্রামের মানুষরা আসলে শহরে আসার প্রয়োজনীয়তা ততটা ফিল করেনি। কিন্তু আপনি যদি আবার একই জিনিস দেখেন, ওই রেটটা কিন্তু কমছিলই, কিন্তু আবার যে আওয়ামী লীগের এই রেজিমটাতে অর্থাৎ 2000 সালের দিকে তারা যে শহরমুখী বিভিন্ন মেগা প্রজেক্ট নিছে, যাতে শহরের ফ্যাসিলিটি গুলো বাড়ছে, যার কারণে রেটটা একটু রাইজ করছে। কিন্তু তারপর কিন্তু পরে আবার বিএনপির সময় সেটা কমা শুরু করছিল, কারণ তাদের আবার গ্রামীণমুখী কিছু পরিকল্পনার জন্য। তো এটা হলো মানে এই ডিফারেন্সটা হলো দেখায় যে আসলে আমরা যদি শহর এবং গ্রামের মধ্যে ফ্যাসিলিটি গুলো একটু কমাতে পারি, মানে ফ্যাসিলিটির যে ডিফারেন্সটা সেটা যদি আমরা কমাতে পারি, তাহলে আমরা শহরে হয়তো এতটা চাপ পড়বে না। আমি এখানে বাস্তব এক্সাম্পল দিচ্ছি যে কৃষি জমি কিভাবে আমরা হারাচ্ছি। দেখেন যে অ্যারেবল ল্যান্ড, অর্থাৎ প্রতি মানুষের জন্য যে কৃষিযোগ্য জমি, সেটা কিভাবে কমছে ওভার দ্য ইয়ার্স, 71 সাল থেকে 21 সাল পর্যন্ত। আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, আমার যে বাসা বগুড়া জেলার সেউজগাড়ি এলাকায়, আমার দাদারা ওখানে 65 সাল থেকে ছিলেন। জাস্ট দুইটা ইমেজ আপনাকে দেখাচ্ছি পাশাপাশি, একটা হলো 2009, একটা 2024-এ। এই কৃষি জমিগুলো, এগুলো আমরা শীতের সময় যখন ধান কাটা হতো, আমরা ক্রিকেট খেলতাম এই জায়গাগুলোতে। জাস্ট 15 বছরের মধ্যে দেখেন যে এই জায়গাগুলো কিভাবে বাড়িঘর হয়ে গেছে। এই বাড়িঘরগুলো হয়েছে কোনো প্রকার নিয়ম নীতি ছাড়া, কারণ বগুড়া শহরে কোনো মাস্টার প্ল্যান ছিল না, ন্যাশনাল লেভেলেও কোনো মাস্টার প্ল্যান ছিল না, যে কারণে কৃষি জমিতে ভরাট করে বাসা হয়েছে, এবং তার সাথে সাথে জলাবদ্ধতা বাড়ছে, অন্য বিভিন্ন সমস্যা এসে হাজির হয়েছে। আচ্ছা, আমরা এখন ন্যাশনাল লেভেল থেকে যদি আমরা একটু রিজিওনাল লেভেলে যাই, অর্থাৎ ডিভিশনাল টাউনে দেখি, সেখানেও দেখি যে একটা অর্থনৈতিক উন্নয়নের ডিসপ্যারিটি। আপনার দেখেন রাজশাহী রংপুরে কিন্তু অতি দরিদ্রের হার অনেক বেশি, এবং ইভেন এই ম্যাপেও যে দেখতে পাচ্ছেন যে এখানে যে রংপুর যে জেলাটা, এখানে হলো যে আপনার মানে এই ডার্ক এলাকাটা, মানে এখানে হচ্ছে যে অতি দরিদ্র মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। তো এখানে একটা রিজিওনাল ডিসপ্যারিটি আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি উল্লেখ করে রাখি, এটা আমি যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা ইউজ করেছি, এবং তাদের ডাটা অনেক সময় রিলায়েবল হয় না, এবং বিশেষ করে 2022 সালের যে ডাটাটা, ওটা কন্ট্রোভার্সি ছিল, এই জন্য আমি 2016 ডাটাটাই ইউজ করছি। তবে আমার মনে হয় যারা অন্যান্য মানে ওই এলাকা থেকে আসছেন, যারা রংপুর ডিভিশন থেকে বা রাজশাহীর কিছু পার্ট থেকে, আপনারা মনে হয় না, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন যে আসলে 2016 পর থেকে খুব একটা অবস্থার পরিবর্তন হয়েছে কিনা ওই জনগোষ্ঠীটা যারা অতি দারিদ্র সীমার নিচে বসবাস করে। আচ্ছা, তারপর আমি একটু লোকাল লেভেলে আসছি, এবং যেহেতু আমি বগুড়া শহরের বড় হয়েছি, আমার বগুড়া শহরটাকে একটা কেস স্টাডি হিসেবে নিয়েছি। আমি ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করে ওখানে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, আর মানে ভোটাভুটি করেছিলাম যে আসলে নাগরিক সমস্যাগুলো কি। তো এখানে আমি নাগরিক সমস্যা, সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে আসলে ট্রাফিক কনজেশন, যেটা একটা আপু উল্লেখ করেছে যে প্রচন্ড জ্যাম, সেটা একটা অন্যতম ইস্যু। তারপর আছে হলো যে বর্জ্য ব্যবস্থাপনার ইস্যু, ফুটপাথ ভালো ইউজ করার কিছু নাই, ড্রেনেজ ফেইলার আছে, প্লেগ্রাউন্ড বা পার্ক, এগুলো খেলার জায়গার অভাব আছে। তারপর হলো যে আরো বিভিন্ন ইস্যু আছে, রিভার পলিউশন, সিকিউরিটি ইস্যু আছে আর কি। তো এই সমস্যাগুলো আসলে ইন্টারলিঙ্ক, বুঝছেন, একটা সমস্যা থেকে আরেকটা সমস্যাগুলো হয়। যেমন এই যে শহরে এত মানুষ আসতেছে, অপরিকল্পিতভাবে বসবাস করতেছে, তাদের বিভিন্ন নিড যখন দরকার হয়, তখন ওই নিড গুলো সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন জিনিস অপরিকল্পিতভাবে সব চলে আসে আর কি, যেহেতু কোনো প্ল্যানিং গাইডলাইন নাই, কোনো রুলস নাই। সো এটা এইভাবে হ্যাপাজার্ডলি শহর করতে থাকে। ঢাকাতেও এমনই জিনিস হয়েছে, এখন বগুড়া শহরে একটা নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে, হয়তো এখানেও সেম জিনিসই হতে থাকবে যদি আমরা কোনো এই মাঝে যদি আমরা কোনো ভালো প্ল্যান না ঢুকাতে পারি। তো যাই হোক, আমি এবার সমস্যার পর এখন আমরা সমাধানের খোঁজ করি। আমাদের বিভিন্ন পর্যায়ে যে সমস্যাগুলো দেখালাম, এর অন্যতম কারণ আপনাদের কাছে কি মনে হয়?
আমি বিশ্বাস করি এর মূল কারণ হলো জাতীয় পর্যায়ে একটা মাস্টার প্ল্যান বা কৌশলগত ভৌত পরিকল্পনা নাই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সারা দেশের নগরায়নকে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মধ্যে করার জন্য যে আইন বা কাঠামো দরকার সেটা এখন পর্যন্ত হয় নাই। এখানে সবাই সব সেক্টর, আপনি রেলের কথা বলেন, রোড অ্যান্ড হাইওয়ের কথা বলেন, সবাই নিজ নিজ প্ল্যান করে, নিজ নিজ ভাবে কৃষি জমি প্রজেক্ট করে, এবং তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। এই বগুড়া শহরের কথাই ধরেন, বগুড়া শহরে ওখানে প্রথম বাইপাস দিয়ে একটা উড়াল সেতু হয়েছে, আবার হচ্ছে যে আপনার ওটার সাথে কোনো লিঙ্কেজ ছিল না। ওটা প্ল্যান করছে বগুড়াবাসীর সাথে কারোর সাথে হয়তো সলা পরামর্শ করে নাই আর কি। আবার বগুড়ায় এখন যে একটা প্ল্যান করবে, কোনো একটা প্ল্যান করবে, সেই প্ল্যানে তাদেরকে প্রথমে এটা ধরে নিতে হবে যে ওখানে একটা আছে, একটা কি বলে একটা উড়াল সেতু গেছে। এখন এটা কতখানি শহরের জন্য উপকার না অপকার হয়েছে এই হিসাব করার সুযোগ হয় নাই আর কি। তো 31 দফার মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট সরাসরি নগর পরিকল্পনার সাথে যুক্ত। পরিকল্পিত নগরায়ন বা পরিবহন ব্যবস্থা, আবাসন এবং তথ্যভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা, এগুলো সবই সেখানে স্থান পেয়েছে। তবে আমি এই প্রেজেন্টেশনে বেশি জোর দিচ্ছি 31 নম্বর পয়েন্টটাতে, যেটা আসলে বাংলাদেশের নগরগুলোর সমস্যা সমাধানের ফোকাল সলিউশন হিসাবে কাজ শুনতে পাচ্ছেন আপনার শেষ 2 আর মিনিট। এই জন্য বিএনপি প্রথম দল যারা মাস্টার প্ল্যান এবং ব্যাপারে কথা বলেছে, যারা ন্যাশনাল লেভেল থেকে শুরু করে লোকাল লেভেল পর্যন্ত বিভিন্ন লেভেলের প্ল্যান তারা ইমপ্লিমেন্ট করতে একটা পরিকল্পনা নিয়েছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় খুব ভিশনারি ওয়েতে এই জিনিসটা করেছেন, এবং যেটার একটা লং টাইম ইম্প্যাক্ট করবে বাংলাদেশে একটা প্ল্যান আরবানাইজেশন করার ব্যাপারে। তো আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেভেলে আমাদের একটা মাস্টার প্ল্যান দরকার, এবং একই সাথে সেক্টরাল কোঅর্ডিনেশন দরকার ট্রান্সপোর্টের ক্ষেত্রে, অর্থাৎ যানবাহন ব্যবস্থা যেন তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে। সেই সাথে রিজিনাল লেভেলে আমরা এগ্রিকালচার ল্যান্ড ডিগ্রেডেশন, মানে কৃষি জমি রক্ষা করার জন্য কি কি করতে পারি সেভাবে ব্যবস্থা নিতে পারবো। সেই সাথে গ্রামীণ চরিত্র যেন হারিয়ে না যায় সেটাও ব্যবস্থা নিতে পারবো। এবং একই সাথে আমরা জলবায়ু পরিবর্তনজনিত যে সমস্যাগুলো সেগুলোর নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া যাবে। এবং লোকাল লেভেলে হবে আরবান লিভেবিলিটি, তো বাসযোগ্যতা কিভাবে নিয়ে আসা যায় এইটা ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করবে আর কি। তো এই 3টা লেভেল, এই কার্যকর পরিকল্পনা কাঠামোতে থাকবে জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় স্তর। প্রতিটা পরিকল্পনা হবে 5 বছর। আমি কিছু প্রস্তাব দিয়েছিলাম, বাট সবচেয়ে ভালো তো আমাদের ভালো আরবান গভর্নেন্স লাগবে। আরবান গভর্নেন্স ছাড়া এটা সম্ভব না। সঠিক পরিকল্পনা হয় কিন্তু বাস্তবায়ন হয় না, কারণ গভর্নেন্স দুর্বল, সংস্থাগুলো বিভক্ত, রাজনৈতিক হস্তক্ষেপ বেশি। তো পরিকল্পনা সফল করতে হলে প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করতে হবে। আমি সেই জন্য জনাব তারেক রহমানের কাছে আমি আন্তরিক অনুরোধ করতে চাই যে আপনার রাজনৈতিক বৈধতা আছে আর আমাদের কৌশলগত পরিকল্পনার মানচিত্র আছে। সো আমি আপনাকে হেল্প করতে চাই। আপনি প্রথম ন্যাশনাল মাস্টার প্ল্যান বানান, একটা ইনক্লুসিভ হাউজিং পলিসি বানান, এবং এনভায়রনমেন্টালি রেসপন্সিবল একটা সিটি প্ল্যান করুন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমি এখন আহ্বান জানাচ্ছি কাজী জেসিন আপাকে। আপনার